সুদখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে, আর ওই জামাতের ওরা কয়দিন আছে? জি আপা। সামনের 1 মাস থেকে কিনা দেখো। জি আর আপা। এই তালিকা সব করে রাখো। আপা এবার গুইনে 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 হিসাব নেওয়া হবে। তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি আমি তা করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পালিয়ে যাওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরো একটি টেলিফোন কল ফাঁস হয়েছে। আমি এটাকে ফাঁস বলতে রাজি না, বিকজ এই টেলিফোন কলগুলো ফাঁস হচ্ছে না। এই টেলিফোন কলগুলো শেখ হাসিনা পরিকল্পিতভাবে ছাড়ছে। তার দলীয় যে নেতাকর্মী রয়েছে, যারা এখনো বিভিন্ন জায়গায় পালিয়ে রয়েছে, বা তার যে সমর্থক গোষ্ঠী রয়েছে, তাদেরকে ইন্সপায়ার করার জন্য, মোটিভেট করার জন্য খুব মানে বলিষ্ঠভাবে, কঠোরভাবে কিছু কথাবার্তা বলে সেগুলো অনলাইনে ছেড়ে দিচ্ছে, এবং আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটাকে শেখ হাসিনার টেলিফোন ফাঁস বলে প্রচার করা হচ্ছে। বাট আমি এটাকে ফাঁস বলতে রাজি না। এগুলো একটা প্ল্যান্ড প্রচারণা। এখন মূল বিষয়ে আসি। মূল বিষয়টা হচ্ছে, শেখ হাসিনা আরো একটি টেলিফোন কল চলে এসেছে আমাদের সামনে। সেখানে প্রায় 8 মিনিটের বেশি সময় একজন নেতার সাথে, গোপালগঞ্জের একজন নেতার সাথে কথা বলতে শোনা যায়, এবং সেই কনভারসেশনে শেখ হাসিনা এই ইউনূস সরকার এবং হচ্ছে জামাত শিবির, যারা কিনা এখন খুব লাফাচ্ছে, তারা আর 1 মাস টিকতে পারবে না বলে থ্রেট করেছেন। এবং সে কনভারসেশনে বলে রেখেছে, যারা যেসব পুলিশ বা আর্মি, যারা এখন ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগের সমর্থকদের উপর বিভিন্ন রকম অত্যাচার করছে, দৌড়ের উপর রেখেছে, তাদেরকে চিহ্নিত করে রাখতে, এবং সে সরাসরি থ্রেট করে রেখেছে, এদেরকে আর নিস্তার নেই, এইবার সুযোগ পেলে এদেরকে ধরে ধরে শায়েস্তা করবে। এখন প্রথমে আসি ফাঁসের গল্প নিয়ে। এই যে মহিলা বসে বসে ফাঁস নামে নতুন নতুন টেলিফোন কনভারসেশন ছাড়ছে, এই টেলিফোন কনভারসেশন ছাড়াটা আসলে কি প্রকাশ করে? সে ভারতে খুব আরামেই রয়েছে। এই ফাঁস করার জন্য যেই ধরনের সার্ভিস বা যেই ধরনের সিস্টেম ডেভেলপ করা, সেগুলো ইন্ডিয়া করে দিচ্ছে। ইন্ডিয়া তাকে কোনোভাবে কোনো রেস্ট্রিক্টেড করছে না, এবং হয়তো বা ইন্ডিয়া তাকে সহায়তাও করছে এই কনভারসেশনগুলো ছড়িয়ে দিতে। তা না হলে এটা কিন্তু সম্ভব হতো না। তো ইন্ডিয়া কি প্ল্যান করে এগুলো করছে সেটা কিন্তু প্রশ্নের বিষয়, এবং ইন্ডিয়া যে শেখ হাসিনাকে সমর্থন দিবে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাবে, সেটা ঐতিহ্যগত ভাবেই প্রমাণিত, এবং এটা তারা আগামীতেও করবে, এখনো করছে। এখন আসি যে এই থ্রেটের বিষয়টা। এই যে মহিলা 15টা বছর বাংলাদেশকে শোষণ করেছে, ব্রিটিশরা, ইংরেজরাও বাংলাদেশকে এতটা নিষ্ঠুরভাবে শোষণ করেনি। এই শোষণটা কেন? কারণ এই মহিলার ভিতরে প্রচন্ড পরিমাণে ক্ষোভ রয়েছে। তার পরিবার বাংলাদেশে হত্যার শিকার হয়েছিল। সেই ক্ষোভ থেকেই জনগণের উপর প্রতিশোধ নিচ্ছে। এবং একটা কথা কিন্তু আছে, যেই মহিলার পুরো ফ্যামিলি মারা গিয়েছে, এদেশে মেরে ফেলা হয়েছে, তাদের কর্মের কারণেই মেরে ফেলা হয়েছে, সেই মহিলা আর যাই হোক সুস্থ হতে পারে না। এবং আমার ধারণাও এই মহিলা সুস্থ না। এই মহিলা মানসিকভাবে বিকারগ্রস্ত। বিকজ এই বয়সে এসেও এরকম লজ্জাজনকভাবে পালিয়ে যাওয়ার পরেও, যেখানে সে বলেছিল শেখ হাসিনা পালায় না, দম্ভ করে, সেখান থেকে পালিয়ে যাওয়ার পরেও এই বাংলাদেশের উপর তার ক্ষোভ, বাংলাদেশকে ঘিরে তার নীল নকশা কিন্তু থেমে নেই, চলছে। অ্যাট লিস্ট এই বর্তমান সিচুয়েশনে শেখ হাসিনার চুপ থাকা উচিত, যদি সে তার দলকে ভালোবাসে। শেখ হাসিনার চুপ থাকা উচিত যদি সে তার দলের ভবিষ্যৎ ভালো চায়। কিন্তু সে, আমার ধারণা, সে আওয়ামী লীগ এই দলটার ভালো চায় না। সে শুধু চায় তার ভালো। সে চায় আওয়ামী লীগে তার পরিবারের নাম থাকুক। যদি দলটার ভালো চাইতো, তাহলে অবশ্যই সে পরিকল্পনা করতো এবং উপদেশ দিত যে শেখ পরিবারের নাম বাদ দিয়ে, বা শেখ পরিবারের কাউকে সরাসরি মূল ধারার রাজনীতিতে না রেখে, বা একদম প্রধান হিসেবে না রেখে, সাধারণ যে আওয়ামী লীগের যারা সমর্থক গোষ্ঠী রয়েছে, তাদের মধ্য থেকে নতুন একজন লিডারের উত্থান ঘটিয়ে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করত। কিন্তু সে এই ধরনের কোনো কথা বলছেই না। সে তার এই দলটাকেও তার ফ্যামিলির দল, একটা ফ্যামিলি বিজনেসের মতোই মনে করছে। কিন্তু এই দলটা কিন্তু একটা ফ্যামিলি বিজনেস না। এই দলটা কিন্তু বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী দল। কিন্তু সে এখনো এই দলকে ঘিরে, এই দেশকে ঘিরে তার বিষাক্ত নীল নকশা চালিয়ে যাচ্ছে, এবং এর জন্য সতর্ক থাকতে হবে সবাইকেই। আর যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছেন, তাদেরকে বলবো, আপনারা প্রকাশ্যে না বললেও
হয়তোবা প্রকাশ্যে বলতে ভয় পান, হয়তোবা ভাবছেন যে এই লিডাররা যদি কখনো চলে আসে তাহলে আপনারা রোশনলে পড়বেন। এই ভয় থাকতেই পারে, কিন্তু বিশ্বাস করেন আগামী 10-15 বছরে শেখ পরিবারের কেউ এই রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে কিছু করতে পারবে না। তো সেই জায়গা থেকে আপনাদের দায়িত্ব হচ্ছে এই দলটার নেতৃত্ব আপনাদের ভিতর নিয়ে যাওয়া। আপনারা এই দলটার ভালো চাইলে আপনারা নিজেরা লিডার তৈরি করে দলটাকে এগিয়ে নিয়ে যান। এই পরিবারতন্ত্র থেকে বের হন যদি আপনারা এই দলটাকে বাঁচিয়ে রাখতে চান। আর যদি মনে করেন যে শেখ পরিবারের ছায়াতলে থেকে এই শেখ পরিবারের জাস্ট ক্রীতদাসের মতো রাজনীতি করবেন, তাহলে আপনাদের জন্য কোনো উপদেশ আমার নেই। এই মহিলা এখনো তার ক্ষোভ রয়েছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি, এবং যে ঘটনা, যে ন্যাক্কারজনক ঘটনা সে সৃষ্টি করেছে, এই জেনারেশন অ্যাটলিস্ট আগামী 15-20 বছর তা ভুলবে না, এবং নতুন করে এই শেখ পরিবারের কাউকে সুযোগ দিবে বলে আমি বিশ্বাস করি না। তো এইসব থ্রেট, এইসব প্রোপাগান্ডা দিয়ে কোনো কাজ হবে না। বাংলাদেশ থেমে থাকবে না আওয়ামী লীগ ছাড়া। কিন্তু এটাও সত্যি, আওয়ামী লীগ বিভিন্ন রকম ভাবে ছোবল দেওয়ার চেষ্টা করবে। শেখ পরিবার, অ্যাটলিস্ট শেখ হাসিনার পরিবার বিভিন্ন রকম ভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। তারই বিভিন্ন রকম পরিকল্পনা চলছে। বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি, যেমন একটা ঘটনা বলি, বাংলাদেশের গার্মেন্টস শিল্পগুলো অস্থির হচ্ছে। আবার ইন্ডিয়াতে একটা দেখা যাচ্ছে লং টার্মে তারা গার্মেন্টস শিল্পকে সারা বিশ্বে নতুনভাবে প্রচারণা করার জন্য এক ধরনের এজেন্ডা নিয়েছে। দুটা ডিফারেন্ট ঘটনা, দুটা ডিফারেন্ট দেশে হলেও দুটার ভিতরে কিন্তু রিলেশন রয়েছে। যদি কোনোভাবে আওয়ামী লীগ বা ইন্ডিয়ান গভর্নমেন্ট বা সবাই মিলে যদি বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করা যায়, তাহলে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অনেকগুলো অর্ডারই চলে যাবে ইন্ডিয়াতে। সো এট এ টাইম তারা নিজের দেশকে যেভাবে, মানে ভারত যেভাবে নিজের দেশের গার্মেন্টস শিল্পকে প্রমোট করার প্ল্যান করছে, একইভাবে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এরকম বিভিন্ন রকম ভাবে এই শেখ পরিবার বাংলাদেশকে অস্থিতিশীল এবং অস্থির করার চেষ্টা করবে। যার ভুক্তভোগী তারা হবে না, তারা কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে গিয়েছে যাতে তারা 14 পুরুষ পর্যন্ত রাজার হারে বিদেশে বসে খেতে পারবে। কিন্তু সাধারণ জনগণ আমরা প্রতিদিন বাজারে গিয়ে কান্নাকাটি করব এই মহিলাদের কারণে, এই মহিলার মতো রাজনৈতিক দর্শনের কারণে। তো সময় এসেছে ৭১-এর পরবর্তীতে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় সময়, নতুনভাবে সময় এসেছে যে বাংলাদেশটাকে ঠিক পথে নেওয়ার, সঠিকভাবে পরিচালনা করার, সকল কিছু ভেঙে নতুনভাবে নির্মাণ করার, যেখানে পরিবারতান্ত্রিক রাজনীতি থাকবে না, যেখানে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা থাকবে না। সেটা আওয়ামী লীগ যেমন করেছে, তার শাস্তি যেমন পাচ্ছে, ভবিষ্যতে কেউ যদি করতে চায় তারাও পাবে। সেই জায়গা থেকে এটাই আমাদের বর্তমানে সবচেয়ে বড় সুযোগ, বাংলাদেশটাকে পুনর্নির্মাণ করা, আগামীর প্রজন্মের জন্য একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করে রেখে যাওয়া।